জমিদার ধনঞ্জয়ের বাড়িতে গেল এবং বলল, কে রে ধনঞ্জয়, ভাবলি জাদুর ধান ফলিয়ে রাতারাতি বড়লোক হয়ে যাবি, আর এই বিক্রম সিংহের কানে খবর পৌঁছাবে না? এই নিশিন্দাপুরের আকাশে পাখি উড়লেও আমাকে খাজনা দিতে হয়। ধনঞ্জয় করুণ সুরে বলল, হুজুর, দয়া করুন আমার উপরে, আমি গরিব চাষি, দয়া করুন। এই ধান আমার পরিবারের মুখে অন্ন জুগিয়েছে। জমিদার বিক্রম সিংহ ধমক দিয়ে বলল, থাম, একদম জবান সামলে। প্রতি পূর্ণিমার রাতে 10 বস্তা সোনার ধান আমার দরবারে পৌঁছে যাওয়া চাই। যদি 1 ছটাকও কম দেখি, তবে তোর এই জমি আমি কেড়ে নেব আর তোকে সপরিবারে গ্রাম থেকে লাথি মেরে তাড়িয়ে দেব। মনে রাখিস। ধনঞ্জয় পড়ল এক নতুন এবং আরও বড় সংকটে, যা ছিল তার দ্বিতীয় সমস্যা, লোভী জমিদারের অত্যাচার ও হুমকি। ধনঞ্জয় বুঝল, প্রথম সমস্যার সমাধান করতে গিয়ে সে নিজের অজান্তেই এই নতুন বিপদ ডেকে এনেছে। পূর্ণিমার রাত ঘনিয়ে এলো। জমিদার বিক্রম সিং তার ঘোড়া এবং অনুসারীদের নিয়ে ধনঞ্জয়ের উঠোনে এসে দাঁড়াল। ধনঞ্জয় জানত জমিদারের লোভের কোনো শেষ নেই। আজ 10 বস্তা দিলে কাল সে পুরো জমিটাই কেড়ে নেবে। তাই ধনঞ্জয় এবার এক চূড়ান্ত বুদ্ধির চাল চালল, যা ছিল এই কাহিনীর চূড়ান্ত সমাধান: বুদ্ধিমত্তা ও জাদুর ফাঁদ। ধনঞ্জয় যক্ষের দেওয়া সেই জাদুকরী বীজের শেষ অংশটি দিয়ে মাঠের এক কোণে একটি বিশেষ সোনালী ধানক্ষেত তৈরি করে রেখেছিল। সে বিনয়ের সাথে জমিদারকে বলল, হুজুর, আমি বস্তায় ভরে কি দিয়াম? আপনি নিজেই সশরীরে আমার জাদুকরি খেতে পা রাখেন এবং যত খুশি সোনার ধান নিজের হাতে কাইতা নেন। জমিদারও তো এই কথা শুনে মহাখুশি। সে তার দলবল নিয়ে চলল ফসল নিতে জমি থেকে। লোভে অন্ধ হয়ে জমিদার বিক্রম সিংহ যেই না সেই বিশেষ ক্ষেতের মাঝখানে পা রাখল, অমনি এক অলৌকিক ঘটনা ঘটল। জাদুকরী ধান গাছগুলো জীবন্ত সাপের মতো জমিদারের পা জড়িয়ে ধরল। এইভাবে ধনঞ্জয় তার বুদ্ধি এবং জাদুর সঠিক ব্যবহারে কেবল নিজের পরিবারকেই নয়, পুরো গ্রামের নাম নিশিন্দাপুর কে জমিদারের অত্যাচার থেকে চিরতরে মুক্ত করল। গ্রামে আবার শান্তি ফিরে এলো।